আমার দুই মাস্টারমশাই ডক্টর কল্যাণ ভট্টাচার্য এবং ডক্টর দিলীপ ভট্টাচার্যকে আমার সাষ্টাঙ্গ প্রণতি জানিয়ে, উপস্থিত শ্রদ্ধেয় হোমিওপ্যাথদের আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে, আজকে হ্যানিম্যানের দিনে, হ্যানিম্যানের জন্মদিনে হ্যানিম্যানের একটি চিঠি আমরা যদি বলি, এটা অত্যন্ত প্রাসঙ্গিক হবে। কিছুদিন আগের ঘটনা, কলকাতারই কলেজের একজন নামজাদা অধ্যাপক, তাকে একজন গ্রামের লোক জিজ্ঞাসা করলো, আচ্ছা আমাকে একজন খুব ভালো হোমিওপ্যাথের সন্ধান দিন না, আমি দেখাবো। হ্যাঁ, আমাদের এলাকায় সেরকম নেই। তিনি নিজের নামের কার্ডটা তার হাতে ধরে দিলেন, এই একটাই মাত্র হোমিওপ্যাথ আছেন যিনি ভালো হোমিওপ্যাথ। এবং ফেসবুকে যদি দেখেন, ফেসবুকেও এরকম অনেক সময় জিজ্ঞাসাবাদ হয় যে আমার এলাকায় ভালো হোমিওপ্যাথ নেই, একজন ভালো হোমিওপ্যাথের সন্ধান দিন। দেখি বেশিরভাগ জনই নিজের নামটাই আগে বলেন, আবার কারো কারো নিজের গুরুজির নাম বলেন, তারাও আবার নিজেদের ঢাক পেটাতে ব্যস্ত। ঠিক এই প্রসঙ্গ ধরেই বলি, একজন তখনকার দিনে রাজকুমার হ্যানিম্যানকে একটা চিঠি লিখছেন যে প্রকৃত চিকিৎসক খুঁজে পাওয়া খুব মুশকিল। অনেকের কাছে বলি, তারা নানা রকম সুপারিশ করেন আমাকে, কিন্তু দেখা যায় শেষ পর্যন্ত তারা একদিকে যেমন অহংকারী, তেমনি ভালো চিকিৎসকও নন। তাহলে এই ব্যাপারে আপনার পরামর্শ কি? একজন প্রকৃত চিকিৎসককে খুঁজে বার করবো কি করে? এখানে হ্যানিম্যান একটা দীর্ঘ চিঠি লিখছেন, কি সুন্দরভাবে বর্ণনা করছেন, আমি পড়তে পড়তে চমৎকৃত হয়ে যাচ্ছি। আপনাদের সেই চিঠির অংশটা আমি পড়ে শোনাচ্ছি। নমস্কার, আপডেটেড হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের স্বাগত। এনক্লেভ অফ আপডেটেড হোমিওপ্যাথি, আন্দুল, হাওড়া এর তত্ত্বাবধানে এ যাবৎকাল যে সমস্ত সেমিনারগুলির আয়োজন করা হয়েছে, সেই সমস্ত সেমিনারের বিশেষ কিছু অংশ এখানে তুলে ধরা হয়েছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তাহলে এটা রাজকুমারের চিঠির উত্তরে হ্যানিম্যান বলছেন, প্রিয় রাজকুমার, আপনি ঠিকই ধরেছেন যে আপনার রাজধানীর ডাক্তারদের সাথে আমার তেমন জানাশোনা নেই। আমি তাদের কাউকে ভালো মতো চিনিও না। তবে এটা দেখে ভালো লাগছে যে কোনো অচেনা মানুষের সুপারিশ আপনি সহজে মেনে নিচ্ছেন না। এই বিষয়ে আপনার মনে যে একটা স্বাভাবিক সন্দেহ বা আপত্তি আছে, তা প্রশংসনীয়। আসলে একজন চিকিৎসকের বৈজ্ঞানিক দক্ষতা কতটা, তা বিচার করার জন্য একজন দক্ষ চিকিৎসকের পক্ষেই সম্ভব সেটা। আপনার মতো সাধারণ মানুষ, যিনি চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যুক্তই নন, তার জন্য একজন ভালো ডাক্তার খুঁজে বের করা কিছুটা কঠিন। এর জন্য আপনাকে একটু কৌশলী হতে হবে। একজন ডাক্তার যখন রুগী দেখেন বা কাজ করেন, তখন তার আচরণ, চালচলন এবং কিছু ছোটখাটো বৈশিষ্ট্য দেখেই জেনে নেওয়া সম্ভব তিনি কেমন স্তরের ডাক্তার। যেমন ধরুন, জনৈক ক নামক চিকিৎসক কিভাবে চলেন তা লক্ষ্য করুন বলে একজন চিকিৎসকের তিনি বৈশিষ্ট্য বলছেন। তিনি যখন একদল মানুষের সামনে আসেন, খুব বুক ফুলিয়ে অহংকার করে মাথা উঁচু করে অত্যন্ত সচেতন ভাবে পা ফেলে হাঁটেন। তিনি এমন এক ধরনের দয়াপূর্ণ ভঙ্গি করেন যাতে তার ব্যক্তিত্বের বিশালতা প্রকাশ পায়। খুব জটিল কোনো সমস্যাকে তিনি অবজ্ঞার স্বরে খুব সামান্য দু একটা কথা বলে সমাধান করে দেওয়ার ভাব দেখান। তিনি মূলত সমাজের উচ্চবিত্ত বা অভিজাত শ্রেণীকে বেশি গুরুত্ব দেন এবং গাম্ভীর্যপূর্ণ কথায় তাদের তুষ্ট করার চেষ্টা করেন, যাতে বিনিময়ে তাদের কাছ থেকেও তিনি বিশেষ সম্মান পান। এখানে তিনি কি বললেন? এই ধরনের ডাক্তারদের কাছ থেকে সাবধান, যারা বাহ্যিক জাঁকজমক, গাম্ভীর্য দেখিয়েই বাজি মাত করার চেষ্টা করেন। সুতরাং আরো পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে বিচার করতে হবে। এরপরে কি বলছেন? তাহলে এই ভণ্ড বা জাঁকালো জাঁকজমকপূর্ণ চিকিৎসকদের স্বরূপ বর্ণনা করেন। সেই ধরনের ডাক্তাররা সবসময় সবার কাছে খাতির পেতে চান, আমি বড়, আমাকে সবাই তোয়াজ করুন। তারা বড় বড় বিখ্যাত এবং জ্ঞানী ব্যক্তিদের নিয়ে কথা বলেন। ছোটখাটো কোনো দক্ষতা, অবহেলিত বা হৃদয় বিদারক পারিবারিক ঘটনা, বিপদ, এমনকি জন্ম মৃত্যুর মতো বিষয়গুলো তাদের কাছে কোনো গুরুত্ব পায় না। তাদের হৃদয়হীন কাজে কোনো পরিবর্তন আসে না, বরং অধিকাংশ ক্ষেত্রে তারা এসব নিয়ে বিদ্রুপ বা ঠাট্টা করেন। আশ্চর্যের বিষয় হলো, তাদের অনুসারীরা বা স্তাবকরা তাদের এই আচরণকেও প্রশংসার হিসেবে দেখেন। ফেসবুক খুলুন, এর প্রমাণ পাবেন। তারা আধুনিক ফ্যাশন মেনে খুব মার্জিতভাবে জাঁকজমকপূর্ণ কথা বলেন।
তাদের বাড়ি এবং আসবাবপত্র দেখলেই বোঝা যায় তারা কতটা শৌখিন এবং বিলাসী। হ্যানিম্যান কিরকম লক্ষ্য করছেন দেখুন। কেবল খালি জাঁকজমক দেখানোর জন্য এমন কোনো ডাক্তার নির্বাচন করা বোকামি। আপনি নিশ্চয়ই এরকম বোকামি করবেন না। এই ধরনের ডাক্তাররা মূলত একজন দক্ষ অভিনেতার মতো। তারা আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয় শেখেন, রিহার্সাল দেন, তারপর রোগীদের সামনে সেই অভিনয় করেন। তাই কোনো রোগের বিস্তারিত বিবরণ শুনতে গেলে তারা বিরক্ত ও ক্লান্ত হয়ে পড়েন। তাহলে ডিটেল কেস টেকিং এদের পক্ষে সম্ভব নয়। একজন দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যখন মৃত্যুশয্যায় শুয়ে থাকেন, তখনও তারা তার চিকিৎসার পরের দিন পর্যন্ত স্থগিত রাখেন, কারণ তখন হয়তো শহরের কোনো লর্ড বা প্রভাবশালী ব্যক্তির কাছে নিজের কার্ড পৌঁছে দেওয়া তাদের কাছে বেশি জরুরি মনে হয়। এই ধরনের ফ্যাশনেবল চিকিৎসকদের চিকিৎসা সংক্রান্ত জ্ঞান আসলে একটা খুব পাতলা আবরণের মতো, কিন্তু তারা এই আবরণটিকে এমন চকচকে করে রাখেন যে সাধারণ মানুষের অনুসন্ধানী দৃষ্টি সেই চাকচিক্যেই আটকে যায়। ভেতরের যে গভীর জ্ঞানের অভাব আছে সেটা কেউ ধরতেই পারে না। তাহলে আমি কি আপনাকে এই নেক্সট আরেকজন ডাক্তারের কথা বলছেন, তাহলে বি চিকিৎসককে নির্বাচন করার উপদেশ দেবো? বি চিকিৎসক কিরকম? এটা হলো এ চিকিৎসক, এবার বি চিকিৎসক। শ্রীযুক্ত বি সম্পর্কে আমার মত অর্ধেকটা সমর্থনযোগ্য। দেখুন, ভোর 4:30 বাজতেই তিনি নিজের গাড়িতে বেরিয়ে পড়েন, কারণ ওই সকালেই তাকে অন্তত 30 জন রোগীর বাড়িতে যেতে হবে। ঘোড়াগুলো এত দ্রুত ছুটছে যে তাদের মুখে ফেনা উঠে গেছে এবং কয়েক ঘন্টা পরেই এগুলো বদলে নতুন ঘোড়া লাগাতে হবে। যাওয়ার পথে তিনি খুব গভীরভাবে একটি পরিষ্কার তালিকার দিকে ঝুঁকে তাকিয়ে আছেন। সেখানে তার জন্য অপেক্ষায় থাকা অসুস্থ রোগীদের নাম, ঠিকানা এবং কোন সময় তিনি কার কাছে পৌঁছবেন তা খুব নিখুঁতভাবে লেখা আছে। অর্থাৎ তার সময় খুব সংক্ষিপ্ত। খুব দ্রুততার সঙ্গে তিনি কাজ করছেন। ঘড়ির সেকেন্ডের কাঁটার দিকে তাকিয়ে তিনি কোচম্যানকে, গাড়ি চালককে ইশারা করছেন এবং মুহূর্তেই গাড়ি থামলো। তিনি লাফ দিয়ে গাড়ি থেকে নামলেন এবং চাকরকে কয়েকটা কথা বলে প্রায় দৌড়েই সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেলেন। তার আগমনে বাড়ির দরজাগুলো দ্রুত খুলে গেল এবং তিনি মাত্র 3 লাফে রোগীর বিছানার পাশে গিয়ে পৌঁছলেন। এরপর তার কাজের ধরন লক্ষ্য করুন। তিনি রোগীর নাড়ি দেখলেন, চটজলদি কয়েকটা প্রশ্ন করলেন, কিন্তু উত্তরের জন্য অপেক্ষা না করেই কাগজ কলম চাইলেন। নিজের চেয়ারে বসে মাত্র 2 সেকেন্ড গভীরভাবে চিন্তা করার ভান করে হুট করে কাগজে একটা জটিল প্রেসক্রিপশন লিখে ফেললেন। খুব গম্ভীর গলায় সেই ওষুধগুলো নিয়ম মতো খাওয়ার উপদেশ দিয়ে প্রেসক্রিপশনটি তিনি রোগীর হাতে দিলেন। এরপর তিনি দুটো হাত ঘষলেন, একটু নমস্কার অভিবাদন জানালেন এবং দ্রুত সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন, কারণ ঠিক 6 সেকেন্ড পরেই তাকে অন্য একজন রোগীর কাছে যেতে হবে এবং সেখানেও মাত্র 2-3 মিনিটের বেশি সময় দেবেন না। আসলে তিনি নিজেকে এত জরুরি এবং ব্যস্ত বলে জাহির করেন যে কোনো রোগীর জন্যই এর বেশি সময় দেওয়া তার পক্ষে অসম্ভব। কপাল থেকে ঘাম মুছতে মুছতে তিনি আবার ছোটেন, কারণ তাকে এখনো অনেক পথ বেরোতে হবে। তাহলে অত্যন্ত ব্যস্ততা সম্পন্ন চিকিৎসক, তিনি নামই হোক দামি হোক, হ্যানিম্যান বলছেন এরা খুব কাজের লোক নন। এরপরের পাতায় তিনি বলছেন, সেই ডাক্তার নিজেকে এতটাই গুরুত্বপূর্ণ দেখান যে কোনো পার্টিতে মাত্র আধা ঘন্টার জন্য এলেও চাকরের ডাকে বারবার বাইরে যাওয়ার ভান করেন, যেন কত জরুরি ফোন আসছে, কত জরুরি কাজ তার জন্য অপেক্ষা করছে, এরকম ভান দেখান। কোনো শল্য চিকিৎসক বা সার্জনের সঙ্গে দেখা হলে তিনি তাকে ইশারায় ডেকে কানে কানে খুব প্রয়োজনীয় কিছু বলার অভিনয় করেন এবং অনবরত নানা নির্দেশ দিতে থাকেন। তার চেম্বার সবসময় রোগীর স্বজন, নার্স এবং অন্যান্য লোকজনের ঠাসা থাকে। সেখানে তিনি ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশন বা উপদেশগুলোর কাগজগুলো থিয়েটারের টিকিটের মতো অকাতরে বিলি করতে থাকেন। রাজকুমার, আপনি কি এখনো শহরেরই তথাকথিত নামী ডাক্তারকে বেছে নিতে দ্বিধা করছেন, যার নাম প্রতিটি শিশু জানে এবং লোক ভাবে তিনি হাড় ভাঙা খাটুনি এবং বিশাল অভিজ্ঞতার কারণে এত প্রসার জমিয়েছেন? সবাই ভাবছে এত ব্যস্ত ডাক্তার, এটাকেই যাওয়া উচিত। কিন্তু হ্যানিম্যান বলছেন, আমার মনে হয় আপনি নিজেই বুঝতে পারছেন যে এত ব্যস্ততার মধ্যে কোনো মানুষের পক্ষে রোগীর সঠিক সেবা করা সম্ভব নয়। মাত্র কয়েক মিনিটের মধ্যে কোনো রোগের জটিলতা পুরোপুরি বোঝা বা বিচার করা অসম্ভব। তার চেয়েও বড় কথা, এত অল্প সময়ে সঠিক ওষুধ নির্বাচন করা একেবারেই সম্ভব নয়। যেহেতু বিশ্বের শ্রেষ্ঠ চিকিৎসকরা একটা জটিল কেস বুঝতে অন্তত 1.5 ঘন্টা সময় দেন,
সেখানে এই ডাক্তার মাত্র কয়েক মিনিটে সব সেরে ফেলছেন। তাই আপনি নিঃসন্দেহে তাকে একজন প্রতারক হিসেবে গণ্য করতে পারেন। তিনি আসলে হাতুড়ে চিকিৎসকের নীতিতে চলেন, যেখানে কাজের চেয়ে লোক দেখানো, ব্যস্ততা, দ্রুত পা চালানো এবং ঘোড়া ছুটিয়ে চলাই প্রধান। কতদিন আগে হ্যানিম্যান বলেছেন, এখনো সমানভাবে প্রাসঙ্গিক। এর পরের পাতায় তিনি বলছেন, আর একজন চিকিৎসকের বর্ণনা দিচ্ছেন, ডক্টর সি, বিলাসী এবং চাটুকার চিকিৎসক ডক্টর সি। যাই হোক, আমার ধারণা আপনি হয়তো অন্য কারোর খোঁজ করছেন, এদের দুজনকে আপনার পছন্দ নয়। সম্ভবত সেনাবাহিনীর প্রাক্তন সার্জন এবং বিখ্যাত চিকিৎসক ডক্টর সি আপনার পছন্দ হতে পারেন। তার ব্যক্তিত্বের মধ্যে চিকিৎসা শাস্ত্রের এক ধরনের আভিজাত্য ফুটে ওঠে। আধুনিক ফ্যাশন অনুযায়ী তার পোশাক আশাক অত্যন্ত দামি। তার কোটের কাপড়ের গজ 30 শিলিংয়ের কম নয়, অত্যন্ত দামি। যদিও সেই দাম তিনি এখনো শোধ করেননি, বাইরে কিনে ফেলেছেন, এখন ধার মেটাবেন ক্রেডিট কার্ডে। এবং তার ওয়েস্টকোটের সোনার কারুকাজ যে কোনো মহিলার নজর কাটবে, এবং তার চুলের স্টাইলও শহরের সেরা কারিগরের কাজের পরিচয় দেয়। এবার হ্যানিম্যান হিস্ট্রিওনিক হোমিওপ্যাথকে বর্ণনা করছেন, দেখুন কি সুন্দর। তিনি যখন হাঁটেন তখন তার বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলটি এমনভাবে বের করে রাখেন যাতে হাতের হীরা বসানো আংটিটি এবং জুতার চকচকে বগলো সবার চোখ কাড়ে। তিনি অত্যন্ত মিষ্টভাষী। বাড়ির মহিলা ও কুমারীদের খুশি করতে তিনি তাদের হাতে চুম্বন করেন এবং খুব চমৎকার ভঙ্গিতে সোফায় তাদের পাশে বসে নারী পরীক্ষা করার নাম করে গল্প জমিয়ে তোলেন। তার গল্প বলার ধরন এমন জাদুশক্তির মতো, তিনি মানুষকে মোহগ্রস্ত করে রাখতে পারেন। কিন্তু এর আড়ালে একটা অন্ধকার দিক আছে। যেসব পরিবার তাকে অন্ধভাবে বিশ্বাস করেছিল, তাদের ব্যক্তিগত বা লজ্জাকর পুরানো কাহিনীগুলো তিনি সুযোগ বুঝে অন্যদের কাছে ফাঁস করে দেন। শ্রোতাদের বিনোদনের জন্য তিনি তার বন্ধু বা প্রতিবেশীদের ব্যক্তিগত খুঁত, যেমন কারণ নকল দাঁত ইত্যাদি নিয়ে ঠাট্টা তামাশা করতেও দ্বিধা করেন না। তিনি খুব রহস্যময় ফিসফিসানি স্বরে এবং পরম গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি দিয়ে অনেক গোপন কথা ফাঁস করেন। মজার ব্যাপার হলো, তিনি সব বাড়িতে একই কথা বলেন এবং এই প্রতিশ্রুতি দিতে কখনো ভোলেন না। যখন তিনি কোনো একটা নতুন আলোচনার বিষয় খুঁজে পান না, তখন খুব আনন্দের সাথে তার সহকর্মী চিকিৎসকদের নিন্দা শুরু করেন। তিনি এমন ভাব দেখান যেন জগতের কারো কোনো জ্ঞান নেই, কারো হয়তো অ্যানাটমি বা ব্যবচ্ছেদ বিদ্যায় জ্ঞান নেই, কারো চালচলন বিরক্তিকর, কারো প্রতিভা নেই, কারো উচ্চারণ খারাপ, কারো সামাজিক দক্ষতা নেই, তো কারো আবার ব্যবহারিক অভিজ্ঞতাই নেই। এরকম হোমিওপ্যাথ প্রচুর খুঁজে পাওয়া যায়। সব হোমিওপ্যাথ খারাপ, আমি শুধু ভালো। এভাবে তিনি 10 জন সহকর্মীর দোষ খুঁজতে থাকেন। অন্য চিকিৎসকদের হাতে কোনো রোগী মারা গেলে বা সুস্থ না হলে তিনি সেই খবর প্রতিটি ঘরে ঘরে রটিয়ে দেন এবং কৌশলে বুঝিয়ে দেন যে তিনি হলে অনেক ভালো চিকিৎসা করতে পারতেন। কোনো স্ত্রী যদি তার স্বামীর প্রতি সন্দেহপ্রবণ হন, তবে এই ডাক্তার মিথ্যা যুক্তি দিয়ে সেই সন্দেহকে আরো উস্কে দেন। আবার স্বামীর কাছে গিয়ে স্ত্রীর আচরণের জন্য দুঃখ প্রকাশ করে সহমর্মিতা সে দেখানোর ভান করেন। যারা তাকে ডাক্তার হিসেবে নিয়োগ করেন, তারা তাকে অন্য ডাক্তারদের চেয়ে বেশি পছন্দ করেন। এর কারণ হলো, তিনি তাদের বাড়ির সবকিছুর অন্ধ প্রশংসা করেন। তার কাছে বাড়ির সাধারণ চেহারা ছেলেমেয়েরাও স্বর্গের দেবদূত হয়ে ওঠে। বাড়ির সাধারণ নতুন আসবাবপত্র দেখে তার চোখে রুচির শ্রেষ্ঠ নিদর্শন বলে মনে হয়। মানে তিনি এগুলো চ্যাটারিং করছেন। বাড়ির মহিলাদের বোনা সাধারণ ব্যাগ কিংবা নতুন গাউনের কাটিংটাকেও তিনি অদ্বিতীয় প্রতিভা বা ফ্যাশনের নতুন যুগ বলে বর্ণনা করেন। এমনকি বাড়ির মেয়েটির পিয়ানো বাজানোর সামান্য চেষ্টাকেও তিনি গ্রহ নক্ষত্রের মহাজাগতিক সুরের সঙ্গে তুলনা করেন। তার এইসব স্থূল বা তেলবাজি কথাবার্তাকে সাধারণ মানুষ অসামান্য মেধা বলে ভুল করে। ডাক্তার সি রোগীদের মন জোগাতে এতটাই পটু যে তারা যা খেতে চায়, রোগীরা যা খেতে চায় সবেতেই তিনি ছাড় দিয়ে দেন। রোগীদের ইচ্ছা অনুযায়ী তিনি ওষুধগুলোকে কখনো পাউডারে, কখনো বড়িতে, কখনো তরল বা কখনো মিষ্টি লজেন্সের আকারে বানিয়ে দেন, যাতে তাদের কোনো কষ্ট না হয়। এমনকি বাড়ির কাজের মেয়েদের কানেও তিনি ধূর্ত কথা ফিস ফিস করে বলেন। যেসব চাকর বাকর তাকে সারা বছর তোয়াজ করে, তাদের তিনি ক্রিসমাসের সময় দুহাত তুলে উপহার দেন। তিনি বিভিন্ন মানুষের কাছে নিজের পাণ্ডিত্যের আলাদা আলাদা নাটক করেন। মহিলাদের কাছে তিনি কি বলেন, তিনি গ্রিক, হিব্রু ভাষা এবং ল্যাটিন লেখক হিপোক্রেটিসকে নিয়ে গভীর রাত পর্যন্ত পড়াশোনা করেন বলে ভাব দেখান। পুলিশ ম্যাজিস্ট্রেটের কাছে তিনি বলেন,
উদ্ভিদবিদ্যা নিয়ে তার অগাধ জ্ঞান তিনি তা জাহিরও করেন। পুরোহিতের কাছে শব্দ ব্যবচ্ছেদ বা অ্যানাটমিতে তার বিশেষ উৎপত্তি দেখান। মেয়রের কাছে প্রেসক্রিপশন লেখার দক্ষতায় নিজেকে সেরা প্রমাণ করার চেষ্টা করেন। আমার মনে হয় এসব দেখে আপনি নিজেই বলবেন, যার মন অন্যের নামে কুৎসা গাইতে অভ্যস্ত, তার মনে মানুষের প্রতি ভালোবাসা থাকতে পারে না। যার মাথা কেবল সাজগোজ, আত্মপ্রশংসা আর নিচু উপায়ে অন্যদের সুনজরে থাকার চেষ্টায় মগ্ন, তিনি প্রকৃত গুণের অধিকারী হতে পারেন না। রাজকুমার, আপনাকে আর বিরক্ত করতে চাই না। এই ধরনের বিরক্তিকর ও ভণ্ড চরিত্রে যাদের সবসময় এড়িয়ে চলা উচিত। আরো দীর্ঘ তালিকা দেওয়া সম্ভব ছিল, কিন্তু আমি তা থেকে বিরত থাকছি। ঈশ্বরকে ধন্যবাদ যে সমাজে এই ধরনের ভণ্ড চিকিৎসকদের সংখ্যা ধীরে ধীরে কমছে, এখন তো ধীরে ধীরে বাড়ছে। আপনার নিজের বিচার বুদ্ধি ও অনুভূতি দিয়ে এখন আপনি নিশ্চয়ই একজন ভালো চিকিৎসক চিনে নিতে পারবেন। এইবার ভালো চিকিৎসক সম্বন্ধে বলছেন। ভালো চিকিৎসকের গুণ কিরকম হবে? আপনি এমন একজন চিকিৎসককে খুঁজুন যার সাধারণ জ্ঞান খুব ভালো, যিনি নিজে যা শোনেন বা বলেন তার সত্যতা যাচাই করতে কঠোর পরিশ্রম করেন এবং কোনো বিষয় ভালোভাবে পরীক্ষা না করে মতামত দেন না, যিনি জানেন তার চিকিৎসা শিল্পের সংবাদ কিভাবে পরিষ্কার ও সংক্ষেপে দিতে হয়, কিন্তু অসময়ে বা বিনা আমন্ত্রণে নিজের মতামত জাহির করেন না, যিনি একজন সচেতন নাগরিক হিসেবে প্রয়োজনীয় সব বিষয়ে অবগত, অথচ খুব সাদাসিধে মানুষ। আমি এগুলো পড়ছি আর স্যারদের কথা ভাবছি, যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। এমন একজনকে পছন্দ করুন যিনি ঘোর অন্যায় না দেখলে রাগ দেখান না, যিনি তোষামতকারীদের এড়িয়ে চলেন, যার বন্ধুর সংখ্যা কম কিন্তু সেই বন্ধুরা অত্যন্ত নীতিবান, যিনি রোগীর অভিযোগ বা সমস্যার কথা খুব মনোযোগ দিয়ে শোনেন এবং গভীর চিন্তা না করে নিজের মতামত দেন না। সুস্থ অবস্থায় তিনি সাধারণ রোগীকে খুব সামান্য অর্থাৎ একটি মাত্র সঠিক ওষুধ ব্যবহারের উপদেশ দেন, যিনি নিজের প্রশংসা করেন না কিন্তু সহকর্মীদের ভালো গুণের কথা বলতে কার্পণ্য করেন না, যিনি শৃঙ্খলা, শান্তি এবং দয়ার অনুসারী। এই রাজকুমার, যখন আপনি এমন একজন মানুষের সন্ধান পাবেন তখন আমার চেয়ে বেশি আনন্দিত আর কেউ হবে। এটি Thank you.